প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র দেখার জন্য। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি শাহানাজ বিশ্বাস ইয়াসমিন। আপনারা ইতিমধ্যে জেনেই গিয়েছেন আমরা প্রতিদিন জনতন্ত্রে গণতন্ত্রে দিনের যেসব গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। এমন 2 বা 3টি ঘটনা আমরা সেখান থেকে নেই এবং আজকেও একই রকমভাবে 3টি বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি। 3টি বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। বিষয়বস্তুগুলো আগে একটু আপনাদেরকে আমি জানিয়ে দেই। প্রথমে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে রাজপথে আওয়ামী লীগ বিএনপি। দ্বিতীয় বিষয়বস্তু হলো সম্পদের সীমাবদ্ধতা বিবেচনা ও জনগণের অর্থ ব্যবহারে স্বচ্ছতার তাগিদ, এটা প্রধানমন্ত্রী আজকে বলেছেন একটি অনুষ্ঠানে। তৃতীয় বিষয়বস্তু হলো আমাদের আলোচনার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার পক্ষে প্রস্তাব পাস। প্রতিটি বিষয় একজন করে আমাদের অতিথি থাকবেন জুমে আমাদের আলোচনার জন্য। আর পুরো সময়টা জুড়ে আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসাবে আছেন নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক টিভিএন 24। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রথম বিষয় রাজপথে আওয়ামী লীগ বিএনপি। এই বিষয়বস্তুটি নিয়ে আলোচনার জন্য জুমে আমাদের সাথে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, সাবেক উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা আপনার প্রতি। আমরা প্রথম বিষয়টি আলোচনায় চলে যাচ্ছি নাজমুল আশরাফ আপনাকে দিয়ে, তারপর আসছি অধ্যাপক ডক্টর মিজানুর রহমান আপনার কাছে। ছোট্ট একটু সময় নিয়ে আসি নাজমুল আশরাফের কাছ থেকে। জনাব নাজমুল আশরাফ, বাংলাদেশে যদি রাজনৈতিক দল মনে হয়, সাধারণ বাংলাদেশের মানুষ খুবই রাজনীতি প্রিয় মানুষ, রাজনীতি নিয়ে কথা বলতে ভালোবাসে, ভোটকে তারা উৎসব হিসেবে দেখে। যখন বিএনপি আওয়ামী লীগ মাঠে থাকে, রাজপথে থাকে, তখন মানুষ খুশি হয় যে ওকে বাংলাদেশের রাজনীতি আছে, যেটা নির্বাচনের আগে আমরা একরকম দেখেছি। 7 জানুয়ারি নির্বাচনের আগে, নির্বাচনের পর গত 3 মাসের বেশি সময় চলে গেল, খুব একটা বিএনপির মাঠে দেখিনি। এই প্রথমবারের মতো মানে 7 জানুয়ারি নির্বাচনের পর বিএনপি এবং আওয়ামী লীগকে একই দিনে রাজপথে সমাবেশ করতে দেখলাম এবং শান্তিপূর্ণ সমাবেশ ছিল দুটি। তবে দুই দলের যে সাধারণ সম্পাদক দুজনেই কথা বলেছেন দু দলকে নিয়েই। ওবায়দুল কাদের বলেছেন যে আওয়ামী লীগের শক্তির উৎস দেশের জনগণ, বিদেশি শক্তি নয়। ভারতের সাথে শত্রুতা করে বিএনপি দেশের ক্ষতি করেছে বলে তিনি অভিযোগ করেছেন। এটা ওবায়দুল কাদেরের মন্তব্য। মির্জা ফখরুল ইসলাম বলেছেন আওয়ামী লীগের লজ্জা শরম বলতে কিছু নেই, আওয়ামী লীগ দেশে গণতন্ত্র শেষ করে দিয়েছে, তারা দেশকে পৈতৃক সম্পত্তি মনে করছে। দু দলের সমাবেশে একই কথা বলেছে। একই সাথে ডোনাল্ড লু আসতেছে, আমরা জানি ডোনাল্ড লুর নামটা খুবই পরিচিত বাংলাদেশের কাছে, রাজনীতি বুঝে। তিনি আসতেছে এই সপ্তাহে, সেটা নিয়েও আলোচনা করেছেন যে ডোনাল্ড লু আসার খবরে বিএনপি নতুন করে চাঙ্গা হয়েছে, কোনো লাভ নেই, ওবায়দুল কাদের বলেছেন। আপনার কাছে বিশ্লেষণ জানতে চাচ্ছি, এই যে রাজনীতির নতুন করে একটা পথ তৈরি হচ্ছে রাজপথে আওয়ামী লীগ বিএনপি। জনাব নাজমুল আশরাফ। ধন্যবাদ আপনাকে। দেখেন, যেটি আজকে দেখলাম আমরা, একই দিনে একই শহরে দুটি বড় দল শান্তিপূর্ণ সমাবেশ করেছে। কোনোটাতে কোনো বিঘ্ন হয় নাই, কোনো হাঙ্গামা হয় নাই, সরকার বা পুলিশ কোনোটাতে বাধা দেয় নাই, শান্তিপূর্ণভাবে হয়েছে এবং দুটোতেই অনেক জনসমাগম হয়েছে এবং দুটি দলের নেতারাই তাদের মতো করে কথা বলেছেন, একে অপরকে অভিযুক্ত করেছেন এবং পারস্পরিক অভিযোগের ক্ষেত্রে মূল বিষয় ছিল হচ্ছে আসলে ভারত। এখন বাংলাদেশের রাজনীতিতে ভারত কার্ড পুরনো। আমরা এই ভারত কার্ডের ব্যবহার সেই 47 থেকে দেখে আসছি। 47 থেকে 71 পর্যন্ত এই ভারত কার্ডের রাজনৈতিক ব্যবহার একরকম ছিল। 71 থেকে যদি একদম আপনি নানান চড়াই উত্তরায় পেরিয়েছি আমরা, টানা যদি আপনি ধরেন 71 থেকে 2013 সাল পর্যন্ত একরকমের ছিল, 2014 থেকে 24 আরেক রকমের। ফলে এখন এই 14 থেকে 24 এই 10 বছরে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের শাসন ব্যবস্থায়, বাংলাদেশের গণতন্ত্রে, বাংলাদেশের নির্বাচনে, বাংলাদেশের অর্থনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের যা কিছু আছে একটা দেশের, সব ক্ষেত্রে ভারতের প্রভাব, ভারতের নিয়ন্ত্রণ, ভারতের ভূমিকা, এইটা আপনি এর আগের যে বিভিন্ন ধাপ বললাম সেগুলোর সাথে মেলালে চলবে না। এখন আপনি যখন একেবারে তথ্য এবং যুক্তিভিত্তিক কোনো সমালোচনা করবেন ভারতের, দেশের স্বার্থে, জাতির স্বার্থে, জনগণের স্বার্থে, তখন যারা অভিযুক্ত হবে তারা বলবে কি, আর এটা তো ওই পাকিস্তানপন্থীদের কাজ, মানে আপনি পাকিস্তানের হয়ে ভারতের বিপক্ষে কথা বলছেন, কিন্তু আপনার বক্তব্যে তথ্য আছে, যুক্তি আছে, ঘটনাগুলো আমরা জানি। ধরেন গত 10 বছর আমরা ভারত দ্বারা কিভাবে নিয়ন্ত্রিত এবং আক্রান্ত এবং শোষিত এবং ক্ষতিগ্রস্ত হচ্ছি, এটা রাজনৈতিক নেতাদের মুখে আমরা শুনি। তারা হয়তো অনেক বাড়িয়ে বলেন, তাদের মতো করে বলেন, রাজনৈতিক ভাষায় বলেন, কিন্তু যেগুলো ঘটনা ঘটে, যে তথ্যগুলো আমাদের সামনে আসে,
বিশ্বাসযোগ্য তথ্য, গণমাধ্যমে প্রকাশিত তথ্য, সামাজিক মাধ্যম বা ইন্টারনেটের সব তথ্যই কিন্তু বিশ্বাসযোগ্য না। সবকিছু যাচাই বাছাই করে আমার আপনার মতো সাংবাদিকতার নিয়ম অনুযায়ী তারা সেটাকে প্রকাশ করে না। ফলে আমি সামাজিক মাধ্যম বাদ দিলাম। সামাজিক মাধ্যমে অনেক বিশ্বাসযোগ্য তথ্য আছে, কে দিচ্ছে তথ্যটা, কোন প্ল্যাটফর্ম থেকে প্রকাশ করা হচ্ছে, বা গণমাধ্যমের অনেক কন্টেন্ট বা আধেও কিন্তু সামাজিক মাধ্যমে থাকে। তবু আমি যেটার উৎসই সামাজিক মাধ্যম, আমি এটাকে দূরে সরিয়ে রাখলাম। সেখানে যাচাই বাছাই হয় না বলে এখানে আপনার মিথ্যাচার, বিকৃত, ডিসইনফরমেশন, মিসইনফরমেশনের অনেক ছড়াছড়ি থাকে, তার ভিতরে অনেক সত্যতা থাকে, এটাকে বাদ দিলাম। গণমাধ্যম তো তার যেই পেশাগত চর্চা, তার মধ্য দিয়েই তথ্য সংগ্রহ করে এবং সেটা প্রকাশ করে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য এবং গণমাধ্যমে দেয়া দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য, যেটা বিশ্বাসযোগ্য তথ্য এবং যুক্তিভিত্তিক, সেগুলোর যদি আপনি বিচার করেন, তাহলে আপনি দেখবেন যে গত 10 বছরে আমরা অনেক বেশি আক্রান্ত, অনেক বেশি নিয়ন্ত্রিত ভারত দ্বারা, যেটি রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে সব ক্ষেত্রে, এমনকি বিভিন্ন পেশায়, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে নানাবিধ পেশার ক্ষেত্রে আপনি দেখবেন। আক্রান্ত হলো নেগেটিভ হয়ে গেল না? আমরা তো পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক। আক্রান্ত বলতে আমি ক্ষতিগ্রস্ত বুঝাচ্ছি, তাদের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত, এবং সেই ক্ষতিগ্রস্তের ভিত্তিতে তো আমি বললাম যে কিসের ভিত্তিতে, যে ঘটনাগুলো ঘটছে, যে ঘটনাগুলো প্রকাশিত হচ্ছে, যে তথ্যগুলো বিশ্বাসযোগ্য উপায়ে আমাদের কাছে পৌঁছাচ্ছে বা আমরা সংবাদকর্মী হিসেবে মানুষের কাছে পৌঁছাচ্ছি, সেগুলো যদি আপনি পর্যালোচনা করেন গত 10 বছরে, তার ভিত্তিতে আপনি এই যে বললাম যে আমরা নানান খাতে যে কিভাবে আক্রান্ত শব্দটাকে আপনি বলছেন নেগেটিভ, আক্রান্ত তো অবশ্যই নেগেটিভ। আক্রান্ত বলতে আমি বুঝাচ্ছি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা ঠকছি। এখন তাহলে অন্য একটা দেশের দ্বারা আমরা যখন ঠকি, সেটার প্রতিকার কি? প্রতিকার হচ্ছে আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমাদের প্রশাসন, আমাদের সরকার। বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যে ঠকছি কিভাবে? তা পার্শ্ববর্তী দেশ বা প্রতিবেশী দেশের সাথে তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক আছে তাদের সাথে। এই যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না, এটা কেবলই একটা রাজনৈতিক বয়ান। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলে আপনাকে সে বন্ধু ঠকায় কি করে, আপনাকে কোন দিক থেকে ঠকায় নাই, কোন দিক থেকে আপনাকে লাভবান করেছে? আপনি সীমান্তের কথা বলবেন, আপনি নদীর পানি বন্টনের কথা বলবেন, আপনি বাণিজ্যিক ভারসাম্যের কথা বলবেন, আপনি অবৈধভাবে বাংলাদেশে চাকরি করছে সেটা কথা বলবেন, তাদের সাথে যত রকমের চুক্তি হয় সেগুলো আপনার অসম হয়, আমরা ঠকি তারা জিতে, এবং যেসব চুক্তি হয় সেগুলো সফল বাস্তবায়ন হয় না। আপনি দেখেন এই যে সবশেষ এই যে গতকালের খবর, যে তিস্তা নদীর পানি চুক্তি নিয়ে আমরা বহু বছর ধরে চিৎকার করছি, দাবি করছি বিভিন্ন সরকারের আমলে, কিন্তু আমরা সেটা পাই নাই। সেই বাস্তবতায় আমাদের যে ক্ষতিটা হয়েছে তিস্তা নদীর পানি না পাওয়ার কারণে, সেটার প্রভাব সম্পর্কে আমরা জানি। সেই জন্য চায়না একটা প্রস্তাব নিয়ে এসেছিল যে তারা সেখানে এই প্রকল্প বাস্তবায়ন করতে অর্থায়ন করবে, তার জন্য ভারত বিরোধিতা করেছে তাদের নিরাপত্তার কথা বলে। এখন ভারত বলছে যে তারা সেই প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন করবে। বিষয়টা ওই যে শিয়ালের কাছে মুরগি বাগি দেওয়ার মতো অবস্থা হলো না? মানে যাদের কারণে আমাদেরকে এই প্রকল্প নিতে হচ্ছে, তিস্তায় আমরা পানি পাই না, আমাদের একটা দেশের একটা অঞ্চল শুকিয়ে যাচ্ছে, খরা হয়ে যাচ্ছে, কৃষি থেকে শুরু করে সব ধরনের কাজে ব্যাঘাত ঘটছে, সেই প্রকল্প যদি যারা ক্ষতি করছে, যারা পানি দিচ্ছে না, যারা অন্যায় করছে, তাদেরকে বাস্তবায়ন করতে দেই, সেটা খুব হাস্যকর হয়ে যায় না? আমরা সেদিকে আগাচ্ছি, সেই আলোচনা হয়েছে, আমাদের সরকার বলেছে যে তারা এই ব্যাপারে আলোচনা করেছে এবং তারা এটা বাস্তবায়ন করবে, অর্থায়ন করবে। তারা অর্থায়ন করবে, ঋণ দেবে, কি শর্তে দেবে, কতটুকু তারা তুলে নেবে, সেই আলোচনা বাদই দিলাম। কিন্তু যার কারণে আমরা তিস্তার পানি না পেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি, তাদেরকে ওই প্রকল্প বাস্তবায়ন করতে দেবেন, এটা খুব হাস্যকর হয়ে গেল না? আমরা সেদিকেও যাচ্ছি। তারপরে আপনি করিডোর দেবেন, আপনি বন্দর দেবেন, মানে কোন দিক থেকে আমরা না দিয়েছি? আর এই যে বন্ধুত্বের কারণে আমরা সুবিধা পাচ্ছি, কোন সুবিধাটা পাচ্ছি আপনাকে খাতোয়ারি একটু বুঝিয়ে দেন। রাজপথে আওয়ামী লীগ বিএনপি বিষয়টা নিয়ে আপনার কাছে একটু ফিরছি, যে এইটার বিশ্লেষণ জানতে চাই। এটা নিয়ে দুই দলের রাজনীতির জায়গাটা আমার বক্তব্য অন্যরকম। রাজনীতির ক্ষেত্রে তারা একটা সুবিধা নেওয়ার চেষ্টা করে। এখন ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে আমরা বলছি যে এই কারণে আমরা ভারতের আক্রান্ত হচ্ছি, সরকার কঠোর হচ্ছে না, সরকার ভারতের কি বলে রাজনৈতিক ভাষা হচ্ছে কি দাসত্ব, মানে পদানত, ইত্যাদি, সেগুলো আমরা বলি না। কিন্তু আমরা যে শক্ত হচ্ছি না জাতীয় স্বার্থে, আমরা যে অনেকটা ছাড় দিচ্ছি, কেন দিচ্ছি?
তাহলে এই যে নির্বাচনের ক্ষমতায় থাকা, নির্বাচনের বৈধতা এবং সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন, সেই ক্ষেত্রে ভারতের অবস্থান, আমরা ছাড় দিয়ে আসলে কি পাচ্ছি এটা নিয়ে আপনার কাছে পরবর্তীতে আমরা কি পাচ্ছি। আমরা যাচ্ছি ডক্টর মিজানুর রহমান আপনার কাছে। আপনি শুনছিলেন নাজমুল আশরাফ যিনি বলছিলেন, তার কাছে যে প্রশ্ন ছিল আপনার কাছে আমার একই প্রশ্ন আসলে। রাজপথে আওয়ামী লীগ বিএনপি এবং সেখানে কিছু প্রসঙ্গ আসছে, ভারতের প্রসঙ্গ আসছে, ডোনাল্ড লুর প্রসঙ্গ আসছে। আপনার বিশ্লেষণ জানতে চাচ্ছি অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। আমি নাজমুল আশরাফের বক্তব্য আছে অনেক ব্যাপারেই, হয়তো আমি বলবো যে ঠিকই আছে, বাট আমার কিছু ভিন্ন মতো আছে, এগুলো আমি আজকে বলতে চাচ্ছি না। ভারত আমাদের রাজনীতিতে অনেক পুরনো যুগ, 1952 সালে যখন ভাষা আন্দোলন হয় তখনও এই গোষ্ঠীটা, এই যারা পাকিস্তান গণনা, ইসলামী গণনা, ধর্মাশ্রয়ী রাজনীতি যারা করে, সেই ঘটনা কিন্তু এখন মানে বাস্তব, এখন প্রত্যক্ষ রূপ হচ্ছে বিএনপি। তারা এই কাজটাই করছে যে ভাষা আন্দোলন, বাংলা ভাষাতে আন্দোলন, ভারতের দালালি, এরা তো ভারতের পাঞ্জাবি পড়া হিন্দু। এই একই জিনিস 54 নির্বাচন, যুক্তফ্রন্টের নির্বাচনে এটাই বলছিল ভারত, এবং 6 দফা যখন ঘোষণা করে বঙ্গবন্ধু, তখন কিন্তু এই মুসলিম ঘটনার লোকরা বলেছিল এটা ভারত লিখে দিচ্ছে, ভারত তৈরি করছে। এই পরবর্তী মজলিস ডক্টর আসাদ 71 থেকে এসে 91-তে শেষ করলেন। 91-তেও এই কেনাগুলো হয় ইলেকশনের আগে বলা হয়েছিল উলুধ্বনি হবে মসজিদে এই নৌকাবাটা পাশ হয়। এবং 2001-এর নির্বাচনে এই বদরুদ্দোজা চৌধুরী এবং অন্যান্য যারা বিএনপির সাথে সংশ্লিষ্ট, যারা কোরআন শরীফ হাতে নিয়ে এই ধর্মান্ধতার নিয়ে এমন ভাবে কথা বলেছিল যে ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে, এইসব কথাগুলো বলেছিল। কিন্তু ইতিহাস সাক্ষী দেয় ফেনী পর্যন্ত ভারত হয় নাই, আর মসজিদে উলুধ্বনি শোনা যায়নি। এগুলো আমি বলছি যে এই প্রচারণা, এই মুসলিম ঘটনার রাজনীতি যারা করে, ধর্মাশ্রয়ী রাজনীতি যারা করে, তাদের এটা করতেই হবে ভারত বিরুদ্ধে। আজকে এক দেশের সাথে আরেক দেশের যে সম্পর্ক, এবং সম্পর্কের কারণে রাজনৈতিক যে পারস্পরিক যে যোগাযোগ, এই সকল কারণে এরকম এই যে কালকে রাশিয়া অভিযোগ করছে যে ভারতের রাজনীতিতে আমেরিকা হস্তক্ষেপ করতেছে ইলেকশন। আমরা যখন আমেরিকার ইলেকশন হয়, কিনা বলা হয়, বারাক ওবামা পরবর্তী পর্যায়ে বলা হয়েছিল যে ওই আমেরিকার ইলেকশনে পুতিন হস্তক্ষেপ করে। এইগুলো রাজনীতি একটু ভাষ্য, আর বিভিন্ন কারণে এগুলো দিতে হয়। আর বিএনপি যে ধরনের রাজনীতিটা করে, তাদেরকে এই কথাটাই বলতে হবে, এছাড়া আর এদের পলিটিক্স করা যাবে এমন কোনো কিছু অবশিষ্ট নেই। ভারত বর্জন, ভারত অনেকটা ওই যে মালদ্বীপের মালদ্বীপের সাথে, আরে মালদ্বীপ থেকে ভারতের সর্বশেষ যে স্থল সীমা, এটার দূরত্ব হতো 700 কিলোমিটার। আর আমরা হচ্ছি ভারতের একেবারে চারিদিকে প্রতিবেশী বলতে যেগুলো এটাকে আমাদের অনেকগুলো অমীমাংসিত ইস্যু ছিল। আমরা স্বাধীন হয়েছিলাম, কিন্তু আমাদের কোনো সীমানা ছিল না, আমাদের বর্ডার ছিল না, এই ম্যাপটা ছিল না। এটা অমীমাংসিত নদী নিয়ে আর ইয়ে নিয়ে, সমুদ্র সীমা নিয়ে এখনো আমাদের প্রচুর সমস্যা রয়ে গেছে। আমাদের এই সীমান্ত হত্যা বা তিস্তার পানি, যেগুলো বলছে অনেকগুলো, কিন্তু অনেক ডক্টর মিজানুর রহমান, অনেক অমীমাংসিত বিষয় তো মীমাংসিত হয়েছে। ছিটমহলের মতো এত বড় বিষয় তো মীমাংসা তো হয়েছে। তার মানে মীমাংসা হওয়ার তো তাদের সাথে ইতিহাস আমাদের আছে, সামনে যে হবে না তা তো আমরা বলতে পারি না, হবে না। মানে তিস্তা নিয়ে তো নিরাশা হওয়ারও কি কিছু আছে? আপনি কি বলবেন? আমি যেটা বলছি, অমীমাংসিত সমস্যাগুলো আমাদের সমাধান করতে হবে, এবং সেটা বন্ধুত্ব দিয়ে সমাধান করতে হবে, নাকি আমাদের স্বাভাবিকভাবে ভারতের সাথে আমরা থাকবো না, ভারতের প্রতিবেশী হবে না, অন্য দেশের প্রতিবেশী হবো, প্রতিবেশীদের বদল করা যাবে না, এখানেই থাকতে হবে। আর এখানে যুদ্ধ করে থাকা তো যাবে না। আপনার জন্য এখানে ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব এবং ন্যায্যতা, এই বিষয়গুলোর উপর জোর দিতে হবে, এবং বারবার এটাই জোর দিতে হবে। এবং আপনি যত কথাই আপনি বলেন না কেন যে আমরা এই কিনা ভারতীয় পণ্য বর্জন করবো, আবার আরেকটি ছিল অর্থনৈতিক জ্ঞান যাদের নাই, তারা বলে বাণিজ্যের ভারসাম্যহীনতা। বাণিজ্যের ভারসাম্য বলতে কি বোঝেন আপনি? আমেরিকার সাথে তো আমাদের বিরাট ভারসাম্য, আমরা পজিটিভলি আছি। চায়নার সাথে আমাদের ভারসাম্য নেগেটিভ, কারণ চায়না থেকে আমরা বহু জিনিস ইম্পোর্ট করে নিয়ে আসি। এক্স্যাক্টলি সেম ইন কেস অফ ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে আনি কেন? আমরা যদি ইটালি থেকে, জার্মানি থেকে, জাপান থেকে যেগুলো নিয়ে আসতাম, তাহলে তো অনেক বেশি খরচ পড়তো।
আমরা কেন আনি? আমাদের মজা লাগে এই জন্য আনি, কারণ ভারতের থেকে আনলে আমাদের খরচ কম করে। আমাদের ব্যবসায়ীরা, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি কেনা বলা হয় এন্টার ডিপেন্ডেন্সি হচ্ছে কটন কাপড়ের ব্যাপারে হচ্ছে আপনি যা এক্সপোর্ট করে যা টাকা কামাই করি, এটার বিরাট অংশ ভারত থেকে ইম্পোর্টের মাধ্যমে আমাদেরকে অ্যাক্সেসরিজ থেকে আরম্ভ করে ব্যাকওয়ার্ড লিঙ্কে সবকিছু আনতে হয়। এরা আপনি যে টাকাটা মানে এক্সপোর্ট ইম্পোর্টের যে এটা ব্যালেন্সটা হবে, এটা অবশ্যই একটা দেশের স্বার্থেই হবে। কারণ আমরা যদি এই যে জিনিসগুলো ইম্পোর্ট করি, সেই জিনিসগুলো যদি আমরা অনেক দূরের থেকে আনি, আমাদের খরচ অনেক বেশি পড়বে। আমরা তখন আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ যেটা আছে, লেবার দিয়ে সস্তায় কাপড় উৎপাদন করে যেটা বিদেশি কম্পিট করে আমরা উইয়ার রানার আপ, এই অবস্থাটা আমাদের থাকবে না। কারণ আমরা এক্সপোর্ট কমে আর কোনো দেশ থেকে কাপড় বা সুতা অথবা গার্মেন্টস এর যে অ্যাক্সেসরিজগুলো আনতে পারবো না। এইগুলো হচ্ছে আমাদের, এরপরও আমাদের দেশ থেকে এক্সপোর্ট আস্তে আস্তে বাড়ছে। এটা আগে যেটা বলা হয় এরকম ছিল, এটা এখন বেড়ে $2 বিলিয়ন না $3 বিলিয়ন, $4 বিলিয়ন এদিকে যাচ্ছে আস্তে আস্তে। আমাদের এই বিষয়গুলো অর্থাৎ কতগুলো নন টেরিফ ব্যারিয়ার আছে, ভারত প্রতিবন্ধকতা তৈরি করে, ভারতের ব্যুরোক্রেসি, আমাদের জিনিসগুলো ভারতে যাওয়া লাগবে, সেখানে তারা ডাম্পিং ট্যাক্স, এটা সেটা, এই প্রত্যেকটা বিষয়ই হ্যাভ টু নেগোশিয়েট, এবং এগুলো ফ্রেন্ডশিপ দিয়েই করতে হবে। ভারতের সাথে এগুলো অস্ত্র শস্ত্র যুদ্ধ নিয়ে বিএসএফ দিয়ে আক্রমণ করে এটা করা যাবে না। আমাদের সীমান্ত হত্যা যেটা হয়, এটা শুনবেন আমি আন্তরিক এই কথাগুলো বলি, কারণ এখানে এক ধরনের ধর্মান্ততা কাজ করে। ধর্মান্ততা হচ্ছে বিএসএফ এর অনেক সদস্য আছে যারা হয়তো আমাদের যেগুলাকে মৌলবাদী বলি, জঙ্গিবাদী বলি, অথবা যেগুলোকে আমরা বলি ফান্ডামেন্টালিস্ট, ওই বিএসএফ এর মধ্যে জিনিস আছে। সেই তখন দেখে প্রচুর চিনি আসতেছে, সিলেটের বর্ডার দিয়ে বিভিন্ন মাদক আসতেছে, বহু কিছু আসছে, কেউ ওখানে আহত নিহত হয় না। নিহত হয় কোন জায়গাটায়? গরু নিয়ে আসার সময়। গরু নিয়ে আসার সময় যেটা হয়, এই ইমোশনটা ধর্মীয় ধর্মটা কাজ করে, তখন সেই দেখে এই গরুটা নিয়ে যাওয়া হচ্ছে এবং এখন এটা জবাই করা হবে, এবং সেই ধর্মীয় ভাবে মনে করে তার মা, এরকম ইমোশন মৌলবাদী ফান্ডামেন্টালিস্ট তো হিন্দুদের মধ্যে প্রচুর আছে, এরাই এই কাজটা করে। এখানে এটা ইট ইজ নট অনলি দ্যাট ইজ এ পলিটিক্যাল ইস্যু, মধ্যে একটা রিলিজিয়াস এন্ড ফান্ডামেন্টালিস্ট এই ইস্যুগুলো আছে, কালচারাল ইস্যু আছে, সেই জিনিসগুলো আমাদের নেগোশিয়েট করতে হবে। আমাদের আমি জানি না তিস্তা অর্থ সংস্থান করতে চাইছে, তিস্তা ব্যারেজ করে দিবে, which is even environmental point of view থেকে it is not viable। মানে নদীকে দুই পাশ দিয়ে বাদ দিয়ে চায়না থেকে যে প্রকল্পটা আসছিল, এটা আমাদের পরিবেশবিদরা, পরিবেশবাদীরা যারা সবাই বলছে এটা কোনো অবস্থাতে একটা প্রকল্প হতে পারে না। নদীকে দিয়ে বাঁধ দিয়ে ওখানে ওই পর্যটন কেন্দ্র করবেন, আর এইসব এটা আসলে পলিটিক্যাল একটা যেটা বলা হয় প্রকল্প, এটার কোনোদিনই বাস্তবতা নাই, এটা কোনোদিনই বাস্তবায়ন হবে না। আমি জানি না ওই যে চায়না এখানে বিনিয়োগ করতে এসেছে, ইন্ডিয়ার উপর দিচ্ছে, আবার ইন্ডিয়া আবার যেটা বলা হয় আরেকটা চায়নার উপর একটা প্রেশার দিচ্ছে। গেম বিটুইন ইন্ডিয়া, চায়না এন্ড যেটা বলা হয় ইন্ডিয়া, তাদের নিজেদের মধ্যে পাল্টাপাল্টি আছে অনেক ইস্যু নিয়ে। বাট বাণিজ্যিক ইস্যুতে গিয়ে দেখেন অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। কিন্তু আমি একটু জাস্ট বলি যে প্রকল্প, তিস্তা যে প্রকল্প, এটা তো আসলে বাদ দেয়া যে যখন শুকনো সময় থাকে তখন পানিটা ধরে থাকবে, যখন ওখানকার ফসল মাঠ সব খা করে তখন কাজ করা যাবে। প্রকল্পটা এইরকমই বোধ হয়। সেখানে রাজনৈতিক ইস্যু বা সেখানে অন্য মানে পরিবেশবিদরা বলছেন সেটা কতটুকু কি হবে, এটা হয়তো অন্য আরেকদিন নিশ্চয়ই আপনার সাথে আলোচনা করলে আরো জানা যাবে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মিজানুর রহমান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জনাব নাজমুল রাশিদ, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, কিন্তু একটু জাস্ট 30 সেকেন্ড আপনি কিছু বলতে চাচ্ছেন? না, তাহলে বিরতির পরে বলি। স্যারের দুই একটা কথার সাথে আমি একটু একমত, দুই একটার সাথে একটু দ্বিমত করব। বিরতির পরে একটা সাবজেক্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলি যে না, স্যার যেটা বলছেন ঠিকই। আমরা কিন্তু এই যে ভারত বিরোধিতার নামে এই স্বৈরাচারের পতন, মানে 90-এর পরের রাজনীতি যদি বলি, যেটা আমাদের চোখের সামনে দেখা এবং আমরা মাঠে ঘাটেগুলো কাজ করেছি, মানে ভারত বিরোধিতার নামে এমন সব উদ্ভট কথাবার্তা বিএনপি জামাত বলতো যেগুলো শুনে মানুষ হাসতো। এই যে স্যার বললেন যে দেশে ইসলাম থাকবে না, মসজিদ থাকবে না, মসজিদে উলুধ্বনি হবে, আরও অনেক কিছু, বাংলাদেশের অর্ধেকটা শান্তি চুক্তি করার পরে বলছিল ভারত হয়ে যাবে, এরকম অনেক উদ্ভট কথাবার্তা তারা বলেছে ভারত বিরোধিতার নামে, এবং সেগুলো বলে মানুষকে বিভ্রান্ত করতে পেরেছে, ভোটও পেয়েছে। কিন্তু ওই সব করে
করে এখন সত্যিকার অর্থে ভারতের যেই বিষয়গুলো নিয়ে ক্রিটিক্যাল হওয়া দরকার সেটা করতে গেলেও মানুষ মনে করে ওইরকম রাজনীতি বুঝি করা হচ্ছে। এটা হচ্ছে এক। আর দুই হচ্ছে, মিজান স্যার আমার সাথে একমত হবেন, 2014 থেকে 2024-এর আওয়ামী লীগ আর এর আগের আওয়ামী লীগ কোনোভাবেই এক না। ফলে এই 10 বছরে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে কিন্তু সমালোচনা হচ্ছে, এই 10 বছরে ভারতের ভূমিকা নিয়ে কিন্তু সমালোচনা হচ্ছে। এই 10 বছরে যদি আপনি খাতওয়ারি হিসাব করেন ভারতে, সেই ক্ষেত্রে আমরা কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছি নাকি আত্মসমর্পণ করেছি, সেই হিসাব আপনি একদম পুই পুই করে খাতওয়ারি ঘটনা অনুযায়ী আপনি করে দেখতে পারেন যে সেই জায়গায় আমরা শুধুই আত্মসমর্পণ করেছি। প্রিয় দর্শক, সিএসআরএম জনতন্ত্র ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, সিএসআরএম গণতন্ত্রে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমাদের এবারে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি সম্পদের সীমাবদ্ধতা বিবেচনা ও জনগণের অর্থ ব্যবহারের স্বচ্ছতার তাগিদ। জনাব ডক্টর আহমদ আল কবির, আপনাকে দিয়ে বিষয়টি শুরু করছি। অর্থনীতিবিদ ও সাবেক চেয়ারম্যান রূপালী ব্যাংক ডক্টর আহমদ আল কবির, উনি আমাদের সঙ্গে যুক্ত আছেন এই পর্বে আলোচনার জন্য। যাচ্ছি আপনার কাছেই। আজকে প্রধানমন্ত্রী একটা প্রধানমন্ত্রী বলেছেন উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করুন, এবং একই সাথে উনি বলেছেন যে অর্থনীতি কতটা চাঙ্গা হবে এবং স্থানীয়রা কতটা উপকৃত হবে তা বিবেচনা নিয়ে কর্তৃপক্ষকে যে কোনো প্রকল্প নেওয়ার নির্দেশ দিয়েছেন। জনাব ডক্টর আহমদ আল কবির, যে কোনো প্রকল্প নেওয়ার ক্ষেত্রে তো আসলে এটাই হওয়া উচিত, এটা তো খুব স্বাভাবিক। আমরা দেখছি গত কয়েকবার বা খুব রিসেন্ট না, 6 মাস এই নতুন সরকার আসলো, তার আগেও আমরা দেখেছি যে সরকার প্রধান বারবার বলছেন যে প্রকল্প নেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা হইতে হবে, জবাবদিহিতা এবং বুঝে শুনে। একদিকে বৈশ্বিক অর্থনৈতিক সংকট সেটা বিবেচনা নিয়ে প্রকল্প নেওয়ার কথা বলছেন, অন্যদিকে যেটা আজকে বলছেন যে স্থানীয়রা কতটা উপকৃত হবে, অর্থনীতি কতটা চাঙ্গা হবে, এটা বুঝে শুনে প্রকল্প নিতে হবে। এটাই তো প্রকল্প নেওয়ার কথা, কেন বারবার সরকার প্রধানকে এটা মনে করিয়ে দিতে হয়? জনাব আহমদ আল কবির। ধন্যবাদ আপনাকে। আমরা যেটা লক্ষ্য করছি, আপনি ঠিকই বলেছেন যে এটা তো নিয়মই হওয়া উচিত, এটা নিয়ে কোনো ধরনের কোনো যে তাগিদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না, এটাই তো নিয়ম হওয়া উচিত। কিন্তু আমরা দেখছি যেটা হচ্ছে যে অনেকগুলো প্রকল্প ঠিক সময়ে যে শেষ হচ্ছে না, তার সমীক্ষাও ঠিক মতো হয় নাই বলে এইটা প্রকল্পের দীর্ঘসূত্রতা হচ্ছে এবং পাশাপাশি প্রকল্প ব্যয়ও বেড়ে যাচ্ছে। এটা যেন একটা প্রকল্প বাড়ানো, ব্যয় বাড়ানো, সময় বাড়ানো যেন একটা নিয়মিত ফিচার হিসাবে দাঁড়িয়েছে। এবং এইটাকেই আমার বিবেচনায় রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, যে আজকে কিন্তু এই বিষয়টাই কিন্তু জোর দিয়েছেন যে প্রকল্পের যে সময়সীমা, প্রকল্প প্রণয়নের সময় আমাদেরকে প্রকল্পের সমীক্ষা ঠিকমতো করতে হবে, নিডস অ্যাসেসমেন্ট এবং ফিজিবিলিটি স্টাডি যদি ঠিকমতো করি তবে কিন্তু এই যে প্রকল্পের সার্থকতাটা পরবর্তী পর্যায়ে নিরূপণ করা যাবে এবং প্রকল্পের যে আউটপুট এটা মেজার করা যাবে। আর দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে আমাদের যে এই প্রকল্প যদি ঠিকভাবে সমীক্ষা হয় এবং ঠিকভাবে পরিকল্পনা হয় তবে ঠিক সময়েই শেষ হবে, পরিকল্পিত সময়ে, এবং এইটার আয় বৃদ্ধির আর ব্যয় বৃদ্ধিরও কোনো প্রয়োজন হবে না। আমাদের এই যে নিয়মিত ফিচার যেটা হয়েছে এটার থেকেই একটা সতর্কবাণী দেওয়া হয়েছে যে এই ধরনের কাজ যেন না হয়। আর আরেকটা জিনিস যে সম্পদের সীমাবদ্ধতার কথা যেটা বলা হয়েছে, এইটা যে সমস্ত বাংলাদেশের ভিতরে এবং বাইরের দুনিয়ায়ও এখন সম্পদ নিয়ে যে রিসোর্সের যে ইউটিলাইজেশন নিয়ে প্রশ্ন আসছে, বিশ্বব্যাংক সহ অন্যান্য দাতা এডিবি এরা সব দাতা সংস্থাই কিন্তু প্রকল্প ব্যয় নিয়ে প্রশ্ন রাখছেন যে এটা হলো যে কতটুকু প্রয়োজন ছিল, এবং এই সম্পদের সীমাবদ্ধতাটাকে বিবেচনায় রাখার জন্যই বলা হয়েছে। আমরা দেখেছি গত অর্থ বছরে আমাদের রাজস্ব আয় ঠিকমতো পুরোপুরি লক্ষ্যমাত্রা অনুযায়ী হয়নি, আর প্রকল্পের ব্যয়ও ঠিকমতো পরিকল্পনা অনুযায়ী হয়নি। আমরা প্রথম 8 মাসে দেখেছি 40% মতো ব্যয় হয়েছে। এইসব জিনিসগুলাকে যদি সম্পদের সীমাবদ্ধতার কথা যদি চিন্তা করে
যে পরিকল্পিত প্রায়োরিটি চিহ্নিত করে যদি এইসব পরিকল্পনাগুলো যদি করা হতো তবে কিন্তু এটা হয়তো না। অতএব এইটাকে যে পরিপক্ষ পরিকল্পনা তৈরির জন্যই তাগিদটা এসেছে এবং আমি মনে করি এইটা সময় উপযোগী একটা তাগিদ। এইটা যে এইটা যদি কিন্তু এই তাগিদ দিয়েই যদি শেষ হয়ে যায় তাই কিন্তু আমাদের আশা পূরণ হবে না। আমার প্রত্যাশা হবে যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যে সিদ্ধান্তটি দিয়েছেন এইটাকে যেন আমরা পুরোপুরি সিস্টেমসে বাস্তবায়ন করি এবং এই বাস্তবায়নের মাধ্যমে যদি আমরা সম্পদের সীমাবদ্ধতাটাকে বিবেচনায় নিয়ে প্রায়োরিটি প্রকল্পগুলোকে যদি আমরা প্রণয়ন করি, আমার প্রকল্পের নিয়মতান্ত্রিকভাবে সমীক্ষা করি এবং অর্থনৈতিক যে ইমপ্যাক্ট হবে এটাকেও যদি আমরা যদি দেখতে পারি, মেজার করতে পারি এবং স্থানীয়ভাবে জনগণের সম্পৃক্ততাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর আহমদ আল কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। জনাব নাজমুল আশরাফ, প্রকল্পে সবচেয়ে বেশি দুর্নীতির কথা আসে, অস্বচ্ছতার কথা আসে, সেজন্যই বারবার এই প্রসঙ্গটা আসছে। না, প্রধানমন্ত্রীর এই নির্দেশনা সম্পর্কে ডক্টর আহমদ আল কবির যা বলেছেন আমি এটা পুনরাবৃত্তি করতে চাই না। প্রধানমন্ত্রী সঠিকভাবে এই নির্দেশনা দিয়েছেন এবং বারবার দেন, যেটা আপনি শুরুতে বলছিলেন। আমরা অনেকবারই শুনেছি ওনাকে এই প্রকল্প গ্রহণের ক্ষেত্রে উনি এই নির্দেশগুলো দিয়ে থাকেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে উনি অনেক নির্দেশ দেন, প্রকল্প বিলম্বিত হওয়ার ক্ষেত্রে উনি অনেক নির্দেশ দেন। সেগুলো কি পালিত হয়? এবং পালিত যখন হয় না, প্রকল্প যখন বিলম্বিত হয়, খরচ বেড়ে যায়, জনগণের অর্থের টাকার অপচয় হয়, সেই ক্ষেত্রে তো আমরা ব্যবস্থা নিতে দেখি না। কোনো একটি প্রকল্প যখন শুরু হয় একেবারে যৌক্তিক কারণে সেটা খরচ বাড়তে পারে, সময়ের ব্যবধানে নানান কারণ, জাতীয় আন্তর্জাতিক অনেক কারণে সেটা খরচ বাড়তে পারে। কিন্তু যারা প্রকল্প বাস্তবায়ন করেন তাদের গাফিলতি, অযোগ্যতা, অদক্ষতার কারণে যদি সময় বাড়ে এবং খরচ বাড়ে, তারা দায়ী থাকার কথা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। আর প্রকল্প নিয়ে কিন্তু প্রশ্ন নাই। যেসব মেগা প্রকল্প এখন চলমান, যেগুলো বাস্তবায়ন হয়েছে, প্রধানমন্ত্রী প্রকল্পের বিরোধিতাকারীদের সমালোচনা করেছেন। প্রকল্পের বিরোধিতা রাজনৈতিকভাবে হতে পারে, কিন্তু কোনো আপনার সুস্থ স্বাভাবিক মানুষ আপনার পদ্মা সেতু, মেট্রো রেল, আপনার বিদ্যুৎ প্রকল্প বা টানেল, যা কিছু বড় বড় প্রকল্প বাস্তবিত হচ্ছে, এগুলোর সুফল দেশ পাবে এবং বহু বছর পাবে, অনন্তকাল পাবে। এই প্রকল্পগুলো বাংলাদেশের চেহারা বদলে দিয়েছে, বাংলাদেশের অবকাঠামো মানে আমূল পরিবর্তন এনেছে। বাংলাদেশে কখনো কল্পনা করা যায় না এখানে মেট্রো রেল চলবে, বাংলাদেশে কল্পনা করা যায় না নদী নিচ দিয়ে রাস্তা হবে। এগুলো তো আছেই, এগুলো নিয়ে আমরা সবসময় বলি। কিন্তু এই প্রকল্পগুলোর বিরোধিতা না, বিরোধিতা বা সমালোচনা হচ্ছে এই প্রকল্পে অনিয়ম, অপচয়, দুর্নীতি যেটা হয়েছে, সময়ক্ষেপণ হয়েছে, সেগুলোর ব্যাপারে কেন সরকার ব্যবস্থা নেয় না? আমাদের দুর্নীতি দমন কমিশন আছে, একটা সাংবিধানিক সংস্থা, তারা এই মেগা প্রকল্পের ব্যাপারে কোনো কাজ করেছে কখনো? বা যে অভিযোগগুলো ওঠে, যে প্রশ্নগুলো ওঠে, সেগুলো কি তারা আমলে নিয়েছে কখনো? নেয় নাই। তার মানে হচ্ছে বড় বড় প্রকল্পে দুর্নীতি, অনিয়মের বিষয়টা কিন্তু আপনার অমীমাংসিত। যখন এগুলো নিয়ে প্রশ্ন উঠে এবং নানান রকমের তথ্য প্রকাশিত হয় গণমাধ্যমে, তারপরে যখন কোনো ব্যবস্থা নেওয়া হয় না, তখনই কিন্তু এই প্রকল্প নিয়ে প্রশ্ন ওঠে। প্রকল্পের ধরন, প্রকল্পের নেয়া এবং প্রকল্পের বাস্তবায়ন, এগুলো নিয়ে প্রশ্ন নাই। প্রকল্পগুলো অবশ্যই জরুরি এবং মানুষের জন্য উপকারী। এখন এই অগ্রাধিকার একটা ব্যাপার, এটাও ঠিক আছে। সম্পদের সীমাবদ্ধতা, আমরা জানি যে যে কোনো প্রকল্প বাস্তবায়ন করতে গেলে সবই তো আর স্থানীয় অর্থে হয় না, আমাদের বৈদেশিক মুদ্রার দরকার হয়, আমাদের রিজার্ভ কমে গেছে, এটা একটা সংকটজনক অবস্থায় আছে। ফলে নতুন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে কিন্তু এটা একটা বিবেচ্য বিষয় হবে, নিশ্চয়ই সেটাও প্রধানমন্ত্রী হয়তো বোঝাতে চেয়েছেন। বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, সিএসআরএম জনতন্ত্রে গণতন্ত্রে আরেকটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, সিএসআরএম জনতন্ত্রে গণতন্ত্রে আবারও আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এই পর্বে আমরা আলোচনা করব ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার পক্ষে প্রস্তাব পাস। বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে জুমে যুক্ত আছেন অধ্যাপক ফজলুল হালিম রানা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জনাব ফজলুল হালিম রানা, জাতিসংঘে প্রস্তাব পাস, এখন কি ফিলিস্তিন পূর্ণ সদস্যপদ পাবে? এর ভিতরে আমরা যে বিষয়গুলো দেখছি যে 194তম সদস্য হিসেবে ফিলিস্তিন অন্তর্ভুক্তির দাবিকে পুনরায় বিবেচনা করতে বলা হয়েছে, কিন্তু এই ফিলিস্তিনের এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে 143টি, বিপক্ষে 9টি রাষ্ট্র, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ছাড়াও আরও রাষ্ট্র তারা না বলেছে। যুক্তরাষ্ট্রের মতো স্ট্রং এই দেশ যখন না বলে, তখন আসলে সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে কতটা সুগম দেখছেন আপনি পথ?
আপনার প্রশ্নের এক কথায় উত্তর হচ্ছে যে না, কারণ হচ্ছে যে সদস্যপদ পাওয়ার ইউএন চার্টারে যে নিয়মগুলো রয়েছে সেই নিয়ম অনুযায়ী, অর্থাৎ যে নিয়ম কানুনের মধ্য দিয়ে ইউনাইটেড নেশনস পরিচালিত হয়, সেক্ষেত্রে এই মুহূর্তে তার সদস্যপদ পাওয়ার সুযোগ নেই। এ কারণে যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ আপনি যেমনটা বলছিলেন যে অন্যান্য যে 5টি দেশ ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য কিংবা ফ্রান্স যাদেরকেই আমরা বলি, কিংবা চীন, তো সেক্ষেত্রে দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তাদের আগেই তাদের অবস্থান জানান দিয়েছে এবং তারা নীতিগতভাবে প্যালেস্টাইন ইউনাইটেড নেশনস এর সর্বশেষ সদস্য রাষ্ট্র হিসাবে অন্তর্ভুক্তি পাক তার বিপক্ষে তাদের অবস্থান। এবং তারা এই জেনারেল অ্যাসেম্বলি, অর্থাৎ যেটা একদমই আমরা মানে ইন্টারন্যাশনাল রিলেশনস এর ভাষায় যেটাকে আমরা বলে থাকি যে ডিপ্লোম্যাটিক স্পিড ডেটিং, অর্থাৎ এটার মূলত এই সাধারণ পরিষদের যে আপনার ভোটিং, সেটার আসলে গুরুত্ব থাকে না যখনই এটা নিরাপত্তা পরিষদে ভোটিং এর জন্য যাবে কিংবা সেক্রেটারিয়েটে যাবে। কারণ খুবই স্পষ্টভাবে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান জানান দিয়েছে এবং ইউএন চার্টারেও রয়েছে যে ভেটো প্রদানের যে 5টি রাষ্ট্র রয়েছে তার যে কোনো একটি যদি বিপক্ষে অবস্থান নেয় তাহলে মানে সদস্যপদ পাওয়ার, অর্থাৎ ইউনাইটেড নেশনসের কোনো সুযোগ নেই। যেমনটা আমরা বলতে পারি যে 2012 সালেও কিন্তু একই ঘটনা ঘটেছিল এবং তখনও কিন্তু 138টি দেশ প্যালেস্টাইন যাতে জাতিসংঘের সদস্যভুক্ত রাষ্ট্র হয় তার পক্ষে ভোট দিয়েছিল। এবং সেই সময়ও কিন্তু আজকে যে 9টি দেশ বিপক্ষে অবস্থান নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কিংবা ইসরায়েলের নেতৃত্বে, ঠিক তখনও কিন্তু এই 9টি দেশ বিপক্ষে অবস্থান করেছিল। এবং আজকে যেমন 25টি দেশ নিরপেক্ষ ভূমিকা পালন করেছে, 2012 সালে 41টি দেশ নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। কাজেই তখনও কিন্তু প্যালেস্টাইন জাতিসংঘের সদস্য রাষ্ট্র হতে পারেনি। কাজেই এবারে একটা প্রোগ্রেস আছে, সেটা আমরা বলতে পারি যে ধরুন আমরা সেই 138টি দেশ পক্ষে অবস্থান নিয়েছিল, সেখান থেকে এখন 143টি দেশে মানে প্যালেস্টাইনের যে অবস্থান সেটাকে সুসংহত করা হয়েছে। পাশাপাশি আমরা আরো বলতে পারি যে এখন মাত্র 25টি দেশ নিরপেক্ষ ভূমিকা পালন করেছে, যেটা আগের বারে 41টি ছিল। কাজে এটি একটি প্রোগ্রেস, কিন্তু এই প্রোগ্রেস আসলে শেষ সময়ে এসে এটাই দেখা যাবে যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো প্রদান করবে এবং মূলত কিংবা কার্যত আমরা দেখব যে প্যালেস্টাইন কিংবা ফিলিস্তিনের সেই জাতিসংঘের বহুল প্রতীক্ষিত যে সদস্যপদ পাওয়ার যে ইচ্ছা কিংবা বাসনা, এবং যেটা সারা পৃথিবীর মানুষ এই মুহূর্তে চাচ্ছে যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে তাদেরকে অ্যাকনলেজ করা কিংবা স্বীকৃতি দেয়া, সেটা আসলে যেমনটা বেঞ্জামিন নেতানিয়াহু চাচ্ছেন না এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চাচ্ছেন না। আসলে জনগণ কি চাচ্ছে সেটা আমরা সবাই বুঝতেছি, সারা পৃথিবীর মানুষ বুঝতেছে, কিন্তু মানুষ চাইলেও মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবা সেই ইসরায়েলের জনগণ, আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইসরায়েলের যারা নাগরিক, যারা ইহুদি ধর্মাবলম্বী, তারাও কিন্তু এই প্যালেস্টাইনের পক্ষ অবলম্বন করেছে। কিন্তু তাতে আমার মনে হয় না যে আসলে শেষ সময় কাজ হবে, কারণ রাষ্ট্রনায়ক যদি বিপক্ষে অবস্থান নেয় তাহলে জনগণ পক্ষে নিয়ে আসলে সেটা খুব একটা কাজ হবে বলে আমার মনে হয় না। অসংখ্য ধন্যবাদ জনাব অধ্যাপক ফজলুল হালিম রানা আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। জনাব নাজমুল আশরাফ, জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের দূত গিলাদ এরদান বলেছেন এই একটি সন্ত্রাসী রাষ্ট্রকে এই সংস্থাটি স্বাগত জানিয়েছে। দেখেন, ইসরায়েল বিরোধিতা করবে এটা খুবই স্বাভাবিক। ইসরায়েল বিরোধিতা না করলে তো এই প্যালেস্টাইন নিয়ে এই সংকটই হতো না, এখন যে যুদ্ধ হচ্ছে এটা হতো না, এত নিরীহ মানুষ মারা যেত না। এখন এই ইসরায়েল প্যালেস্টাইন যেই দ্বন্দ্ব, সংকট, বিরোধ যাই বলি না কেন, 75 বছর ধরে ইসরায়েল যে অন্যায় করে যাচ্ছে প্যালেস্টাইনের বিরুদ্ধে, এবং গত বছরের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত যে ভয়ঙ্কর মানে ঘটনা ঘটাচ্ছে, গণহত্যা চালাচ্ছে, নিরীহ মানুষ নির্বিচারে হত্যা করছে, নারী শিশু সহ, এবং তাদের বাড়ি ঘর, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল কোনো কিছু বাদ নয়, সব ধ্বংস করে ফেলছে। সোজা কথা, গাজাকে একটি বিরান ভূমিতে পরিণত করে পুরোটা দখলে নেওয়ার কাজ তারা করছে। সেই কাজে কে সহযোগিতা করছে? আমেরিকা। শুধু সমর্থন দিয়ে না, অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, এবং এই অস্ত্র অর্থের সমর্থনের জোরে কিন্তু ইসরায়েল এত দূর যেতে পেরেছে। অবশেষে যখন নিজ দেশে প্রচন্ড বিক্ষোভ হচ্ছে, বিরোধিতা হচ্ছে দলের ভিতরে, এবং ডেমোক্রেটিক ভোটাররা যখন তাকে নো ভোট দিচ্ছে, আনকমিটেড ভোট বলে তারা, মানে বাইডেনকে ভোট দেয় নাই, অনেক ক্ষেত্রে ভোটই দেয় নাই, নভেম্বরের নির্বাচনে তার হেরে যাওয়ার উপক্রম হয়েছে,
তখন এসে তিনি একটা অস্ত্রের চালান স্থগিত রেখেছেন এবং বলছেন যে রাফা সবশেষ যে আশ্রয়স্থলটুকু যেখানে আবার অভিযান তারা শুরু করেছে, যেখান থেকে মানুষ আবার সরে যাচ্ছে, সেখানে বড় ধরনের অভিযান চালালে পরে আর অস্ত্র সহায়তা দেওয়া হবে না, এটা বলেছেন বাইডেন। এই কথা কতটুখানি রাখতে পারবেন সেটাও কথা, কারণ ইসরায়েল পাত্তা দিচ্ছে না। ইসরায়েল জানে যে আমেরিকা ইসরায়েলকে সমর্থন করবেই, ইসরায়েলের পক্ষে থাকবেই। আপনি বলছেন যে প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে, প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে পূর্ণ সদস্য পদ দেওয়ার পক্ষের ভোটাভুটি, এখানে তো আমেরিকা বিরোধিতা করবে, এটা খুবই স্বাভাবিক। এবং আমরা জানি যে 5টি দেশের ভিটো পাওয়ার আছে, এক সেকেন্ডে শেষ করি, যে তারা আপত্তি করলে কোনো কিছু হয় না। এর আগে মানে পূর্ণাঙ্গ সদস্য পদ পাওয়া তো অনেক বড় ব্যাপার। যুদ্ধ বিরতির যতগুলো প্রস্তাব এসেছিল প্রত্যেকটাতে আমেরিকা বিরোধিতা করেছে, না হয় বিরত থেকেছে, তারাও সমর্থন দেয় নাই। ফলে আমেরিকা ইসরায়েলের পক্ষে ছিল, আছে, থাকবে। অসংখ্য ধন্যবাদ জনাব নাজমুল রাশেদ, আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য কৃতজ্ঞতা আপনার প্রতি। প্রিয় দর্শক, আপনাদের প্রতিও অনেক কৃতজ্ঞতা আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আজকের মতো শেষ করতে হচ্ছে। CSRM জনতন্ত্র গণতন্ত্র। আপনারা সবাই ভালো থাকবেন।